নমস্কার, ওয়েলকাম টু অরিক্স ক্যালাইডোস্কোপ। তো আজকে আরও একটা নতুন বই নিয়ে হাজির। তো আজকের বই হচ্ছে অভিক দত্তের শেষের কবিতা। তো 2 সপ্তাহ আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কলকাতা বইমেলা থেকে আমি কি বই কিনেছি। এবারে মোট 5টা বই কিনেছিলাম, তার মধ্যে এটা একটা। তো এটাই একমাত্র বই যার মধ্যে আমি জীবনে প্রথমবারের জন্য কোনো লেখকের সই নিয়েছিলাম, অভিক দত্তের। তো সেটাও আমি ওই ভিডিওতে জানিয়েছিলাম। তো এই বইটা বসাক বুক স্টোর থেকে নেওয়া। এর মুদ্রিত মূল্য 250, 10% ছাড় দিয়েছিল, ওই 220 মতো নিয়েছিল। যাই হোক, তো এবার আসি এই বইটা কেমন লাগলো। তো আমি এক্সপেকটেশন নিয়ে কিনেছিলাম, কিন্তু ঠিক জমলো না। মানে থ্রিলার, মার্ডার মিস্ট্রি, কে খুন করেছে। তো পরে একটা কথাই মানে শর্টে আমি প্রথম দিকে বলতে চাই, সেটা হচ্ছে এই যে থ্রিলার ধর্মী লেখা বা মার্ডার মিস্ট্রি, এগুলো কে খুন করেছে, কেন খুন করেছে, কিভাবে খুন করেছে, এই পুরো বইটা মানে 80% ধরে শুধু দেখানো হলো কে খুন করেছে, কেন বা কিভাবে, সেইটার দিকে অত ফোকাস করা হয়নি। এটা 1 নম্বর দিক লাগলো। আর সেকেন্ড দিক যেটা, সেটা মানে সেটাই সব থেকে বড় নেগেটিভ। মার্ডার মিস্ট্রি এগুলো তো আপনাকে অন্য একটা দিকেই নিয়ে যায়। আসলে দেখা যায় যে খুনি অন্যই একজন, মানে যাকে আপনি ধরেননি আর কি। তো এই গল্পটা এতটাই অন্যদিকে নিয়ে চলে যায়, তারপর যে খুনি বের হয় আসলে আপনি ভাববেন কি হলো, এটা কোথা থেকে ও এলো। মানে তার পুরো গল্প জুড়ে কোনো ট্রেসই ছিল না প্রায় বলতে গেলে। তো একটা দিকে আমার মানে একটা জায়গায় একটু সন্দেহ হয়েছিল যে এ হলে হতে পারে, কিন্তু মানে একদম ডিরেক্টলি তার যে মূল গল্প, সেই খুনির মূল গল্পের সাথে কোনো লিঙ্ক ছিল না। শেষে একটা লিঙ্ক করে দেওয়া হয়েছে, তো সেটা অনেকটা মানে দায় ছাড়া গোছের বলা যায়, বা আমার ঠিক ব্যাপারটা যুক্তিযুক্ত লাগেনি। যাই হোক, তো খারাপ না, ওয়ান টাইম রিড, কিন্তু মানে যতটা এক্সপেকটেশন নিয়েছিলাম ঠিক ভালো লাগলো। তো এবারে সেই বইয়ের গল্পের কথা। তো এই বইটা শুরুই হয় হচ্ছে একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী মারা গেছেন, তার নাম হচ্ছে অরুণ কুমার মুখোপাধ্যায় বা মুখার্জি। তো তার মার্ডার হয়েছে, তো সেই মার্ডার ইনভেস্টিগেশন নিয়ে গল্পটা পুরো চলতে থাকে। তো সেই দায়িত্ব যিনি মানে যার কাছে আসেন তার নাম হচ্ছে উপমন্যু। তো কথা বলে রাখা ভালো, এটা হচ্ছে এই শেষের কবিতা বইটা উপমন্যু সিরিজের 4র্থ বই। এর আগে 3টে আমি পড়িনি। তো প্রথমেই দেখিয়ে দেওয়া যে উপমন্যু রিটায়ার করেছেন, মানে একদম প্রথম পাতাতেই তার রিটায়ারমেন্ট সেরিমনি চলছে, এরকম একটা বর্ণনা রয়েছে। এদিকে ব্যাকগ্রাউন্ডে এই যে মানুষটা, সেই মানুষটা মারা গেছেন। তো উপমন্যুর যে বসাক, তাকে কনগ্রাচুলেশন জানিয়ে এই কেসটা ধরিয়ে দিয়েছে। উপমন্যু বলছে আমি তো অলরেডি রিটায়ার্ড। বলছে না, উপর মহল চাইছে যে এটা বিরাট হাই প্রোফাইল কেস, খুব তাড়াতাড়ি সলিউশন চাই, তো আপনি বেস্ট ফিট। বলে এরকম করে কি করে হবে। তখন ঠিক এইভাবেই লেখা আছে যে তার বসাক বলছে যে আপনার রক্ত ফুটছে না, এরকম একটা হাই প্রোফাইল কেস থেকে নিজেকে সরিয়ে রাখবে। তো উপমন্যু তখন হাসলো, হেসে বলছে ঠিক আছে দেখছি। এবার তার সাথে একজন জুনিয়র অ্যাসিস্ট করা হলো, তার নাম হচ্ছে লাহিড়ী। আর এই যে গল্পটা বা মানে অরুণ কুমার মুখার্জি, তার যে বাড়ির নাম হচ্ছে শেষের কবিতা, যেখানে তিনি মাথায় পুরো স্পট একদম গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তো সেই বাড়ির নাম অনুসারে কিন্তু এই উপন্যাসের নাম। তো এবার ব্যাকগ্রাউন্ডটা একটু বলি, অরুণ কুমার মুখার্জি সম্বন্ধে পরে আসছি। তো যেহেতু উপমন্যু রিটায়ার করছেন, তো তার স্ত্রী হচ্ছে পিয়ালি, আর মেয়ের নাম হচ্ছে তাতান সম্ভবত, ভালো নামটা আমার মনে নেই। তো তারা নৈনিতাল যাবে, তাদের প্ল্যান অলরেডি হয়ে গেছে, গোছগাছও প্রায় শুরু হয়ে গেছে। তো তখন তার স্ত্রী বলছে তাহলে কি, মানে তার স্ত্রী তার স্বামীকে চেনেন যে এরকম একটা কেস হাতে পেয়েছে, মানে যতক্ষণ না সলভ হচ্ছে ততক্ষণ আর কিছু হবে না, কোনো মানে প্ল্যান থাকলেও সেটা মানে বাতিল করে দিতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব সুন্দর দেখানো হয়েছে, বেশি স্পেস পাইনি, কিন্তু ভালো লাগছে, খুব মিষ্টি। তো তখন তার স্ত্রী উপমন্যুকে বলে তো হবে, তো বলছে হ্যাঁ তুমি গোছাও, আমি যথাসাধ্য চেষ্টা করছি যে যাওয়ার আগেই এটাকে সলভ করে তারপর আমি যাব। তো এবার বোঝাই যায় যে তারা যেতে পারবে, মানে যারা অনেক পড়েছেন তারা জানেন যে এটা হবে, একদম টায়ে শেষ হবে। হয়তো আগের দিন গিয়ে সে খুনি ধরলো, আর পরের দিন তারা ঘুরতে বেরিয়ে গেল, যা সেটাই হয় শেষ দিকে। যাই হোক, কিন্তু আমার স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব মানে এরকম একজন স্বামী, তো স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং হওয়া খুব
মানে দরকারি, তো স্ত্রী কিন্তু খুবই আন্ডারস্ট্যান্ডিং পিয়ালি। তো তাদের মধ্যে যে ডায়নামিক্সটুকু দেখানো হচ্ছে সেটা আমার খুব ভালো লাগছে। মানে মিষ্টি, খুব সম্মান দেয় দুজনকে। দুজনের একটা আলাদা স্পেস আছে, কেউ সেখানে নাক গলায় না, কিন্তু হ্যাঁ দুটো স্পেসকেই মানে ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভে তারা একে অপরকে সম্মান দেয়। তো যাই হোক, এবার আসি মেইন মানে গল্পে, কে অরুণ কুমার মুখার্জি, কেন খুন হলো, তার যে ব্যাকগ্রাউন্ড সেটা নিয়েই পুরো চলতে থাকে গল্প। তো প্রথমে চরিত্রগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এটা গেল মানে যেটা বললাম সেটা উপমন্যু ফ্যামিলি, তার সাথে এই গল্পের কোনো লেনা নেই। তো অরুণ কুমার মুখার্জি, তার লাইফ হচ্ছে ভীষণ রঙিন। তো তার এক্স ওয়াইফের নাম হচ্ছে ঋতুপর্ণা। তার প্রচুর নারী সঙ্গ রয়েছে এই মুহূর্তে ডিভোর্সের পর থেকে। তো প্রথম নারী সঙ্গ হচ্ছে মানে 3 জন মেইনলি আসে গল্পে, সঙ্গীতা, প্রত্যুষা, অঙ্গিরা। এরা কম বেশি সিনেমা জগৎ, কম বেশি গানের জগৎ এইসবের সাথে যুক্ত, মানে সব হাই প্রোফাইল লাইফ মেনটেন করেন। অঙ্গিরা হচ্ছে প্রস্টিটিউট, একদম পরিষ্কার এখানে বলেই দেওয়া হচ্ছে। তাকে আবার অরুণ কুমার মুখার্জি হেল্প করে আর্থিকভাবে। তো মানে মিডিলের যে জায়গাটায়, সেই জায়গাটা এত জট, মানে এত বেসিক্যালি কেচ্ছা, ঠিক আছে, একদম পুরো মানে হাই প্রোফাইল লাইফগুলো যেমন হয়, মানে পড়তে মনে হচ্ছে যে সবারই কম বেশি মোটিভ আছে একে খুন করার। আবার কিছু জনের সাথে তিনি অনেক ভালো করেছেন, কিছু জনের কাছে তিনি ভগবান। যেমন সঙ্গীতা, যেমন প্রত্যুষা, এর দুজন এই মানুষটাকে খুব ভালোবাসে, কারণ আর্থিকভাবে তাদের সাহায্য করেছেন, মানসিকভাবেও সাহায্য করেছেন। তো তাদের আপনি মোটিভ খুঁজে পাবেন না। আবার যখন এরকম কথাবার্তা হচ্ছে তখন আপনি মনে মনে ভাবতে পারেন যে না, এত ভালো বলছে যখন আড়ালে কিছু হতেই পারে যার জন্য তারাই খুনি হতে পারে। তো সেটা হয় না যদিও, মানে আমি বলেই দিলাম এই 3 জনের মধ্যে কেউ খুনি না। এবার পড়ে থাকে আরো প্রচুর ক্যারেক্টার রয়েছে। তো তার ওয়াইফ রয়েছে ঋতুপর্ণা। তো ঋতুপর্ণার সাথে সঙ্গীতার আবার একটা ব্যান্টার আছে আর কি, মানে তাদের সেপারেশনের পর থেকেই মানে ঋতুপর্ণার অরুণ কুমার মুখার্জি দুজনের মানে ঋতুপর্ণার সঙ্গীতার খুব ক্যাচাল। তো দুজনেই মেগা সিরিয়ালে কাজ করতে গিয়ে আলাপ, তো সেখান থেকেই তাদের ক্যাচাল। এবার মানে প্রাক কথন যেটাকে বলে, তো ঋতুপর্ণা একটা সময় ছোটখাটো রোলে কাজ করতো, সেইটা অবধি ঠিক ছিল। কিন্তু যখনই সে একটা বড় অফার পায় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, তো তখন অরুণ কুমার মুখার্জি তাকে বাধা দেয়, যে একদম এই ভাষায় বলে যে তুমি ওখানে গিয়ে শরীর দেখিয়ে বেড়াবে, সেটা আমি মেনে নিতে পারবো না, তুমি ঘরের বউ ঘরে থাকো ব্যাস। তো ঋতুপর্ণা স্বাধীন চেতা মেয়ে, তো সে মানে না। সে বলে, এবার এইখানে পার্টিকুলারলি এই একটা জায়গাতে, মানে এই জায়গাটাতে খুব সুন্দর মানে সম্পর্কটা ভাঙছে, কিন্তু ঋতুপর্ণা এতটাই কম্পোজড, মানে তাকে যাচ্ছে তাই বলেছে, মানে এত নোংরা ভাষায় অপমান করেছে অরুণ। তো সেই সব শোনার পরও সে যেইভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে, এক হয় হচ্ছে তুমিও পাল্টা নোংরা মন্তব্য করবে, আর এক হয় হচ্ছে তুমি কেঁদে ভাসাবে। সে মানে এইখানে দেখানো হয়নি সেই দুটোর মধ্যে কোনো একটা করে, সে তো কাম অ্যান্ড কম্পোজড ভাবে বলেছে ঠিক আছে তোমার ভালো লাগছে না, আমিও এইভাবে থাকতে পারবো না, আমারও তো একটা লাইফ আছে, তোমার লাইফে আমি মানে ইন্টারফেয়ার করি না, তো আমিও এক্সপেক্ট করি তুমিও আমার লাইফে করবে না, দুজনের সম্মানটুকু বজায় থাকুক, সেটা তুমি দিতে পারছো না, তাহলে আমাদের আলাদা থাকাই ভালো। তো যতবার মানে আলাদা হয়ে যাওয়ার পরও প্রথম অরুণ মানতে চাইছিলেন না, যে না আমি আলাদা হতে দেবো না, এটা তো আমারই বদনাম হবে যে আমি আমার বউকে সামনে রাখতে পারলাম না, সে চলে গেল মানে অন্য মানুষদের সাথে শুতে, ঠিক এরকম ভাবেই লেখা আছে। তো প্রথমত মানেনি, তারপর ঋতুপর্ণা জোর জবরদস্তি করেছে। জোর জবরদস্তি সেটাতেও খুব একটা শান্ত কম্পোজ ভাব আছে, তার ক্যারেক্টারটাকে খুব সুন্দর দেখানো হয়েছে, আমার খুব ভালো লেগেছে, বেশ একটা রহস্যময়ী ব্যাপার রয়েছে। তো তাকে আমার মানে তাকে ঘিরেই একটা কিছু হবে মনে হচ্ছিল। তো যাই হোক সেটা পরের কথা। এবার তারপর অবশেষে তাদের ডিভোর্স হয়। এবার এই গল্পটা মানে প্যারালালি একদিকে প্রেজেন্টের কথা বলছে, একদিকে পাস্টের কথা বলছে, মানে একটা চ্যাপ্টার হয়তো প্রেজেন্ট, পরের চ্যাপ্টার পাস্ট। তো একদম লিনিয়ার ওয়েতে কিন্তু যায় না, লিনিয়ার ফরম্যাটের গল্প না, তো অসুবিধা না বুঝলে। লেখা অনুযায়ী মানে আমি আগের ভিডিওতেই বলেছিলাম অভিজ্ঞতার কোন জিনিসটা আমার ভালো লাগে, সেই জিনিসটা এখানেও রয়েছে। তবে এখানে কিছু ক্ষেত্রে অভিজ্ঞতার যেন টান ব্যাপার, একদম মানে চোখ সরানো যাবে না, বা বই থেকে বই ছেড়ে আপনি উঠতে পারবেন না, সেই ব্যাপারটা মিসিং। এটা আমার মনে হয়েছে, মানে আমি একটা উপমন্যু সিরিজের এটা 4th বই, তবে আমি একটাই পড়লাম, একটা পড়েই মনে হলো যে
হয়তো মানে এই সিরিজটা ঠিক জমছে না, সেই জন্যই অন্যকে রিটায়ার করাচ্ছে না আর কি। কারণ এটার মধ্যে অভিজ্ঞতার ছাপ রয়েছে একদিকে, আবার একদিকে নেইও। ঠিক মনে হলো না যে এটা তার লেখা, মানে তার লেখাতে ব্যাপার স্যাপার অনেক হাই লেভেলে চলে যায়, এটা অনেক সার্ভিস লেভেলে, সেটা ঠিক আছে, কিন্তু ওই অতিরিক্ত বর্ণনা নেই, একদম মেদ ঝরঝরে লেখা, তো সেইগুলো এখানেও রয়েছে। ছোট্ট বই, 128 পাতার বই, তো গল্প হিসাবেও তেমন আহামরি কিছু নেই যে অনেক কিছু দেখানোর আছে, অনেক বড় বই হবে না, তেমন কিছু নেই, ঠিকঠাক, মানে এর বেশিও যায় না, এর কমও যায় না, যেটুকু আছে মানে আপনি হুক হয়ে থাকবেন। কিন্তু আমার কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছিল একটু বেশিই বলছে, মানে আমি জানতাম কোথাও গিয়ে মনে হচ্ছিল যে এত কিছু হচ্ছে, এগুলো আদতে লাস্টে কোনো কাজের কাজই হবে না, তাই হলো, মানে অনেক এক্সট্রা কিছু রয়েছে। পুরোটা পড়ার পর সেটা মনে হবে, যখন পড়বেন তখন মনে হবে, তখন আপনার সব দিকেই কম বেশি সন্দেহ লাগবে। তো এবার অরুণ কুমার মুখার্জি, তার লাইফটাকে একটু এক্সপ্লোর করা যাক। তার মেয়ে ছেলের কথা তো বললামই, মানে খুব রঙিন ব্যাপার স্যাপার যেমন হয় হাই প্রোফাইল লাইফগুলো। এছাড়াও তার মদের নেশা রয়েছে, ডিভোর্সের আগেও ছিল, ডিভোর্সের পর সেটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। তো এই যে মদের নেশায় সে এখন শো পান না, প্লেব্যাক সিঙ্গিং এর চান্স হারিয়েছেন, সিনেমাতে তিনি মানে গান করার সুযোগই পান না, শো পান না, যেটা বললাম, কারণ তিনি তার রেপুটেশন এমন হয়ে গেছে যে মানে স্টেজে তিনি মদ খেয়ে ওঠেন, ভুলভাল লিরিক্সে গান করেন, সেখানে শুয়ে পড়েন, মানে কন্টিনিউ করতে পারেন না শো। এমন হয়েছে যে তার শো টাইম হচ্ছে ধরুন 7:30, তো সেখানে তিনি পৌঁছাতেই পারেননি, মানে মদ খেয়ে সে অন্য গাড়ির মধ্যে পড়ে রয়েছে। তো তার এই মুহূর্তে রেপুটেশন তলানিতে, অ্যালবাম পর্যন্ত বিক্রি হয় না। তো মানে সে আর কি এদিক ওদিক লোন নিয়ে এই করে সেই করে মানে পুরনো ইতিহাস ভাঙিয়ে খাচ্ছে আর কি। তো কিছু কিছু শো পান, কিছু কিছু জমানো টাকা রয়েছে, এই হচ্ছে তার মানে আর্থিক সঞ্চয়। এইবার এইখানে একটা মানে অদ্ভুত দিক রয়েছে, অদ্ভুতই বলছি কারণ ঋতুপর্ণার সাথে উনি যা ব্যবহার করেছেন, তো তারপর ঋতুপর্ণার ওনার মুখ দেখা উচিত না, মানে ওনার সম্বন্ধে ভাবাই উচিত না। ঋতুপর্ণা এই মুহূর্তে প্রচুর বড় অ্যাক্ট্রেস একজন, তো তার কাছে এরকম মানে অরুণ কুমার মুখার্জিকে মানে পাত্তা দেওয়ারই কোনো জায়গা নেই। কিন্তু হয় পুরো উল্টো, সে ডিভোর্সি, মানে অরুণ কুমার মুখার্জির সাথে তার কোনো সম্পর্ক নেই, তারপরেও অরুণকে তিনি ভালোবাসেন বলবো না, কোথাও একটা মায়া তিনি আটকে রয়েছেন। এই ব্যাপারটা ঠিক ক্লিয়ার হয় না পুরো গল্পটা পড়ে, যে কেন এতটা টান এখনো রয়ে গেছে। তো তিনি তার পেছনে প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েছে, অম্বর বলে, অম্বর মিত্র। তো তার কাছ থেকে অনেক কিছু জানা যায়, সেসব নিয়ে আমি কিছু বলবো না। তো কেন তার কোনো দরকার ছিল, কিন্তু এই উত্তরটা মানে এই প্রশ্নটা উপমন্যু ইসেকে করে, এই ঋতুপর্ণা, যে কেন উনি তখন বলে যে একটা মায়া, সেরকম ভাবে টাকা পয়সা উড়িয়ে দিচ্ছে মেয়ে ছেলের পেছনে, মদের পেছনে, কোথায় কি যায়। সে আবার হেল্পও করে তাকে, টাকা দিয়ে, এই দিয়ে সেই দিয়ে, টুকটাক আড়ালে থেকে, যেন তার রেপুটেশনের যেটুকু বাকি আছে সেটুকু যেন থাকে। তো এই জায়গাটা আমার একটু অদ্ভুত লেগেছে, কারণ তাদের মধ্যে কখনো ভালো সম্পর্ক ছিল না, তো দেরিয়ে যখন গেছে তুমি আবার মানে সে কিসের টান, কিসের মায়া, যাই হোক, হতেই পারে, কারণ একসময় তারা স্বামী স্ত্রী ছিলেন। এবার এই যে জিনিসটা বললাম, এই জিনিসটা নিয়ে এখানে মানে গল্পের একটা মানে ভাইটাল দিক রয়েছে, এই লোন, টাকা পয়সা, মানে ঋতুপর্ণার এই যে প্রাইভেট ডিটেকটিভ লাগানো তার স্বামীর পেছনে, তার স্বামী কোথায় যাচ্ছে, প্রতিটা অ্যাক্টিভিটি মানে নজরদারিতে থাকবে আর কি। তো রাত্রিবেলা বাড়িতে কোন মেয়ে ঢোকে, তো সব এই অম্বর যে প্রাইভেট ডিটেকটিভ সে তার ম্যাডামকে জানায়। তো এইভাবেই তাকে ফিট করা রয়েছে। তো সেই সঙ্গে আমি কিছু বলছি না, মানে ডিটেলসে কিছু বলছি না। তো এই জায়গাটাতে বেশ মানে ব্যাপারগুলো অনেক জল ঘোলা হয়, কেচ্ছা আর কি, যেটা প্রথমে বললাম। তো উপমন্যু ইনভেস্টিগেশনে নেমে সবাইকে আস্তে আস্তে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ইনভেস্টিগেশনের প্রসেসটাও বড্ড মানে জানি না, এত এরকম জিনিস পড়েছি বলে মনে হলো নাকি, কিন্তু মানে পুরো ব্যাপারটা আগুন ছিল, এলিমেন্ট ছিল, কিন্তু ঠিক দাও দাও করে জ্বললো না, এরকম একটা কেস হয়ে গেল। মানে সব কিছু ছিল কিন্তু ওই ছানা কেটে গেল। তো ইনভেস্টিগেশন হচ্ছে, পড়ছি এইটুকুই, কিন্তু সেটার মধ্যে যে এটা পুরো হুক হয়ে থাকবো, বেশ ঢুকে যাবো একদম, নিজে মাথা কাটাবো, সেই ব্যাপারটা নেই। বড্ড দায় ছাড়াভাবে ইনভেস্টিগেশন হচ্ছে জাস্ট কথোপকথন করছে, এদিক যাচ্ছে এদিক যাচ্ছে, এর থেকে এই সূত্র পাচ্ছে তো ওই দিক চলে গেল, মানে কিরম যেন এটা, মানে কোনো ছাড়া ব্যাপার। শেষের দিকে একটু জমে, যখন ক্লাইম্যাক্সের জায়গাটা আছে, ওই জায়গাটাই পড়তে মজা আসে। মেন থ্রিলার গল্পগুলোর ওই যে করেছে কি,
কেন করেছে, কিভাবে করেছে। এবার ওইটা যেটা বললাম, এই গল্পটার 80% কে করেছে এই খুঁজতে খুঁজতেই চলে গেল। কারণ এত ক্যারেক্টার, মানে সবারই মানে কম বেশি মোটিভ আছে, বা সবাইকেই, কাউকে খুব একটা ভালো দেখানো হয়নি, সবারই একটা দিক ভালো একটা দিক খারাপ, বাস একেবারেই খারাপ এরকম দেখানো হয়েছে। সেখান থেকে আউট অফ দ্য বক্স যে বেরোয় খুনি, তার সম্বন্ধে আমি কিছু বলছি না, মানে সে আলাদাই, কোথা থেকে আসে, মানে হ্যাঁ। এবার রিজনটা যেটা দেখানো হয়েছে সেইটা পুরো গল্পের সাথে একেবারেই যায় না, কিন্তু যে রিজনটা দেখানো হয়েছে সেটা আজকালকার সামাজিক প্রেক্ষাপটে দরকারি, এইটুকু বলতে পারি। তো সেইটা যুক্তিযুক্ত রিজনটা, কিন্তু পুরো গল্পটা তাহলে ওই লাইনে নিয়ে যাওয়াই উচিত হয়, এটাই আমার বক্তব্য। কারণ হচ্ছে এক ধরনের জিনিস, তুমি ক্লাইম্যাক্সে এসে পুরো গল্পটাই, মানে এতক্ষণ ধরে যেগুলো হলো সেগুলো পুরো বেসলেস হয়ে গেল, ভিত্তিহীন আর কি, কিছুই মানে ওগুলোর কিছুই লাগলো না, ওগুলো থেকে কিছুই বেরোলো না, মানে এই এতক্ষণ ধরে যা পড়লাম তার কোনো কিছুই কাজে লাগলো না। সিম্পল একটা রিভেঞ্জ গল্প, রিভেঞ্জ ড্রামা আর কি, সেটাও বলে এলো। এবার মার্ডার মিস্ট্রি তো রিভেঞ্জই হবে, কিন্তু কিসের রিভেঞ্জ? এতক্ষণ ধরে যেই জিনিসগুলো বলা হচ্ছিল, এই লোন নিয়েছে, এর সাথে এই খারাপ করেছে, মানে তুমি স্ত্রীকে ডিভোর্স দিয়েছো, এর সাথে তুমি মিসবিহেভ করেছো, একটা ডিরেক্টর আছে তার সাথে, তাকে রীতিমতো ঘুষি দিয়ে দিচ্ছে আর কি। মানে ডিরেক্টরের সাথে তার ওয়াইফ কথা বলছিল, তো সে হঠাৎ করে অরুণ ওখানে চলে যায়, দিয়ে দেখে যে এরকম তারা ওই গ্রিন রুম বলে, যেখানে মেকআপ রুম যেটাকে বলে, আমার তো আইডিয়া নেই, তো সেইখানে বসে তারা, মানে ডিরেক্টর জাস্ট তার স্ত্রীর সাথে কথা বলছিল, তখন আর স্ত্রী নেই, ডিভোর্স হয়ে গেছে অলরেডি। তো সেটা দেখতে পেয়েছে, মানে সে ঢুকে গেছে ওই রুমে, গিয়ে গুদুম গুদুম করে মারা শুরু করে দিচ্ছে। তো সেই ডিরেক্টরটা আবার রকচটা, তো সে সেখানে সিন ক্রিয়েট করার বহু চেষ্টা করেছিল, সবাই মিলে আটকেছে, কিন্তু তার রাগ পড়েনি। তারপর একটা লোক রয়েছে, সে আবার মানে সুদে টাকা দেয় সবাইকে, সে সুদে টাকা দেয়, 120% রিটার্ন নেয়। এটা একটা হেভি জিনিস দিয়েছে, মানে বাস্তবিক প্রেক্ষাপটে এটা এরকম লোকজন কিন্তু আছে। তো তার অনেক পোশাক গুন্ডা টাইপের লোক রয়েছে, তাদের সাথে তিনি মিসবিহেভ করেছেন। তিনি আদতে কাউকে ওরকম থোড়াই কেয়ার করেন, এরকম একটা মনে হয়, তোরা তো গুন্ডা, তোর সাথে কি কথা বলবো, এরকম টাইপ। তো প্রচুর জিনিস রয়েছে যেখানে মানুষের তার উপর রাগ রয়েছে। তো মানে আপনি যখন পড়বেন, তো নিজেকে প্রশ্ন করতে বাধ্য হবেন যে হ্যাঁ, এর কিন্তু মোটিভ থাকতে পারে, কিন্তু খুন করতে পারে। এমনভাবে খুন করা হয়েছে, এত সুন্দর অর্গানাইজড হইতে, তো সেইটা কোথাও গিয়ে ভাবা যে এদের যা মোটিভ, সেটা কি এতটা অর্গানাইজড হইতে এদের খুন করতে সাহায্য করবে? মানে মোটিভ রয়েছে, কিন্তু সেগুলো বিশাল যে পোক্ত সেরকম। তো পোক্ত মোটিভটা মানে যে খুনি তারই রয়েছে একমাত্র, কিন্তু যেটা বললাম তার গল্পের সাথে বাকি গল্পের কোনো লিঙ্ক নেই। এই আর ওভারঅল কিছু আর বললাম না। ক্যারেক্টার চরিত্র যে লিখন, সেটা ঋতুপর্ণা চরিত্রটাকে ভালো লেগেছে, অন্য চরিত্রটা মোটামুটি খুব একটা শেডস নেই, তবে তার আর ওয়াইফের, মানে তার ওয়াইফের সাথে যে কেমিস্ট্রিটা, ওটা আমার খুব ভালো লেগেছে। আর বাকি যারা গল্পের খাতিরে আসে, যে ওই যে তিনটে মেয়ের কথা বললাম, সঙ্গীতা, প্রত্যুষা, অঙ্গিরা। প্রত্যুষার রোল প্রায় নেই বললেই চলে, খুবই অল্প, মানে তাকে জাস্ট একটা সাসপেক্ট বাড়ানোর কাজের জন্য ইউজ করা হয়েছে। সঙ্গীতার, অঙ্গিরার রোল রয়েছে, মানে ভালোই রয়েছে, তো তাদের ভালো লেগেছে। মানে প্রতিটা মেয়েই যে কেন করছে কাজগুলো, বা তারা এই যে একজন যে প্রস্টিটিউট, সে কেন, বা সঙ্গীতার যে এই যে ঋতুপর্ণার সাথে যে রেশারেশি, কেন, ঋতুপর্ণার দোষটা কোথায়? ঋতুপর্ণাও কিন্তু মানে ধোয়া তুলছে কোথায়? ঋতুপর্ণার চরিত্রটা সবচেয়ে মানে রহস্যময় চরিত্র এই পুরো উপন্যাসটা। তো তাকে আপনি ছন্দের বাইরে রাখতে পারবেনই না, কারণ সে ডিভোর্সি, এদিকে সে স্বামীকে হেল্প করছে, আর এদিকে স্বামীর সাথে যাদের যাদের সম্পর্ক তাদেরকে মানে যা হোক করে তার ক্ষতি করছে। আবার এদিকে মানে স্বামীর খুন যে হয়েছে, তার খুব একটা বেশি যে রিপেন্ট সেটাও নেই। তো আপনি মানে ওকে নিয়ে ভাবতে বাধ্য। এই আরো টুকটাক চরিত্র রয়েছে, তাদের খুব একটা রান টাইম নেই পুরো উপন্যাস জুড়ে, তো তারা ওই সাসপেক্ট বাড়ানোর কাজের জন্যই আছে। যিনি খুনি তার সম্বন্ধে আমি কিছু বলছি না। তো তিনি প্রথম দিকে তো নেই গল্পে, একদম শেষের দিকে আসে। প্রথম দিকে একটুখানি রয়েছে, যেটা বললাম, যেটা থেকে একটু সন্দেহ হয়, কিন্তু সেটা আপনার মাথা থেকে বেরিয়ে যাবে, কারণ তিনি গল্পে নেই বলতে গেলেই চলে। ক্লাইম্যাক্সে আসে, তো ক্লাইম্যাক্সে এসে তার যে মোটিভ কেন করেছে সেটা আমরা জানি, কিভাবে করেছে সেটাও আমরা জানতে পারি। তো এই কেন আর কিভাবে এটা এতটাই মানে সিম্পল, সহজ সরল, তো সেই জন্যই হয়তো সেইটা নিয়ে সময় নষ্ট করা হয়নি পুরো উপন্যাস জুড়ে। ওই কে করেছে সেটাতেই সময় নষ্ট করা হয়েছে। যাই হোক, এই হচ্ছে ওভারঅল
খুব একটা ভালো না, খুব একটা খারাপ না, ওয়ান টাইম রিড। যারা প্রথম থ্রিলার পড়ছেন, মার্ডার মিস্ট্রি পড়ছেন, তাদের অনেক বেশি ভালো লাগতে পারে, আমার অতটা ভালো লাগবে। যাই হোক, আজকের মতো এটুকুই থাক। আমি অরিক, এই চ্যানেলে বাংলা বই, বাংলা সাহিত্য নিয়ে কথা বলে থাকি। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব।